হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেমো নলেজ। তো আজকে আমরা একটা ফিজিক্সের ভিডিও দেখব। সেই ভিডিওটার টপিক হচ্ছে কার্য, ক্ষমতা ও শক্তি। তো এটা দুটো পার্টে ভাগ হবে। প্রথম পার্টে শুধু আমরা কার্য ক্ষমতা নিয়ে আলোচনা করব এবং শেষের পার্টে অর্থাৎ সেকেন্ড ভিডিওতে আমরা শক্তি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো আমি একটা নোটসের মতো রেডি করেছি। তো সেইগুলো দেখানোর পাশাপাশি আমি এগুলো বুঝিয়ে দেবো এবং কি করে হচ্ছে সেইগুলো পাশে পিকচার দিয়ে আমি দেখিয়ে দেবো। এবং যদি তোমাদের নোটসটা লাগে তাহলে ডিসক্রিপশন বক্সে নোটসটার লিঙ্ক থাকবে বা পিডিএফটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো বা ভিডিও থেকে তুলে নিতে পারো। তাহলে প্রথমে দেখো প্রথম কোশ্চেন, সেটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দু কী। তো অ্যাকচুয়ালি বলে দিই, কার্য, ক্ষমতা, শক্তি এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে আমাদের ক্লাস 9-এর প্রথমের দিকে যে আছে বল ছিল, অর্থাৎ নিউটনের গতিসূত্র যেখানে শেষ হয়েছিল, ঠিক এটা তারপর থেকে, অর্থাৎ বলের পর থেকে কিন্তু আমাদের কার্য, ক্ষমতা, শক্তি এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে। অর্থাৎ এর সঙ্গে বল এবং বলের আগে আমরা যে পড়ে এসেছিলাম সরণ, এই দুটো জিনিসের খুব নিবিড় যোগাযোগ রয়েছে। সেটা আমরা যখন পড়ব তখন আমরা ধীরে ধীরে দেখতে পাবো। প্রথমত দেখো বলের প্রয়োগ বিন্দু কী। অর্থাৎ কোনো একটা বস্তুর উপরে যদি তুমি বল প্রয়োগ করো, তাহলে ওই বস্তুটার যে বিন্দুতে বা যে পয়েন্টে তুমি বলটা প্রয়োগ করবে সেই বিন্দুটা না হবে বলের প্রয়োগ বিন্দু। যদি আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাই, ধরো এই একটা বস্তু, তুমি বস্তুর উপরে এই পয়েন্টে একটা ধাক্কা দিলে, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে পি, তাহলে এই পি পয়েন্টটা হবে আমাদের বলের প্রয়োগ বিন্দু। তাহলে আশা করি এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। নেক্সট আছে, দেখো নেক্সট আছে কৃতকার্য কাকে বলে। সেটা দেখো কৃতকার্য কী জিনিস। কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ হয়, তাহলে বল প্রয়োগের পরে যদি বস্তুটার সরণ ঘটে, অর্থাৎ বস্তুটা তার আগের অবস্থান থেকে যদি তার অবস্থানের পরিবর্তন করে, তখন বলা হবে যে ওই বল দ্বারা কিছু পরিমাণ কার্য করা হয়েছে। সুতরাং যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পরে ওই বস্তুর সরণ না হয় বা বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে কিন্তু ওই বল দ্বারা কোনো রকমের কোনো কার্য করা যাবে না। সুতরাং আমরা এইখান থেকে কি দেখতে পেলাম, যে যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা হয় এবং যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে, তখনই আমরা বলতে পারবো যে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য করা হয়েছে বা কার্য সম্পাদন করা হয়েছে। তাই আমি তোমাদের দেখো ডেফিনেশনে কি লিখেছি, যে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ হয়, তবে প্রযুক্ত বল কার্য করছে বলে ধরা হয়। এবং বলে দিই যে যে কোনো ফিজিক্সের কোনো একটা সংজ্ঞা লেখার সময় যদি তার গাণিতিক রূপ থাকে বা গাণিতিক রূপ দেওয়া পসিবল হয়, তাহলে অবশ্যই তার সঙ্গে তার গাণিতিক রূপটা উল্লেখ করতে হবে। তো এখানে কৃতকার্যের গাণিতিক রূপ আমাদের দেওয়া যাবে। তো অবশ্যই যখন কৃতকার্যের সংজ্ঞা লিখবে, তখনই তার সঙ্গে অর্থাৎ তার নিচে কৃতকার্যের গাণিতিক রূপটা তোমাদের দেখাতে হবে। এবারে বলে দেই যে কৃতকার্যকে বলা হয় ওয়ার্ক ডান বা সিম্পলি বলা হয় ওয়ার্ক বলে, ওয়ার্ক মানে কাজ বা কৃতকার্য। এবারে কৃতকার্য কার কার দ্বারা সম্পাদিত হচ্ছে, যে ফোর্স দেওয়া হচ্ছে বা বল দেওয়া হচ্ছে, তার জন্য সরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। অর্থাৎ গাণিতিক রূপে আমরা কি বলবো, যদি কোনো বস্তুর উপর এফ বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ বিন্দু সরণ ডি হয়, তাহলে বস্তুর উপর কৃতকার্য যদি ডব্লিউ হয়, তখন আমরা বলতে পারবো যে ডব্লিউ সমান এফ ইন্টু ডি। ডব্লিউ সমান এফ ইন্টু ডি, অর্থাৎ কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বল প্রয়োগের ফলে বস্তুটা যতটা পরিমাণ সরণ করবে, সেই বল আর সরণের গুণফলই হবে বস্তুর দ্বারা কৃতকার্য বা ওয়ার্ক ডান। আশা করি তোমাদের সবার বোঝা গেল জিনিসটা। নেক্সট আমরা দেখবো এখানে একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন জুড়ে দেয় যে কৃতকার্য কী রাশি। ফিজিক্যাল সায়েন্সে মানে অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সে ফিজিক্স পার্টে যতগুলো চ্যাপ্টার আছে, প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারে কোনো না কোনো রাশি পড়ার সময় সেই রাশির একক বা সেই রাশি হচ্ছে স্কেলার না ভেক্টর রাশি, সেটা আমাদের জানাটা অবশ্যই দরকার। ঠিক তেমনি আমরা এখানে দেখব যে কৃতকার্য বা ডব্লিউ কী রাশি হবে, অর্থাৎ কী রাশি বলতে এখানে স্কেলার না ভেক্টর হবে সেটা আমরা দেখব। তো আমরা আগেই পড়ে এসেছি বলগতি চ্যাপ্টারে যে ফোর্স বা এফ সেটি একটি ভেক্টর রাশি এবং ডি বা ডিসপ্লেসমেন্ট বা সরণ সেটি একটি ভেক্টর রাশি। এখন দুটি ভেক্টর রাশির গুণফল
করলে আমরা পাচ্ছি হচ্ছে কৃতকার্য, যেটি একটি হবে স্কেলার রাশি। তো এই পার্টটা যে দুটি ভেক্টরের গুণফল স্কেলার হয়, এটা একটু উঁচু ক্লাসের বিষয়। তো তোমরা শুধু জেনে রাখো যে দুটি ভেক্টর রাশির গুণফল করলে সেটি একটি স্কেলার রাশি আসে। ওই জন্য বল একটি ভেক্টর রাশি এবং সরণ একটি ভেক্টর রাশি, এই দুই ভেক্টর রাশির গুণফলে ডব্লিউ মানে যে কৃতকার্য সেটি একটি স্কেলার রাশিতে পরিণত হয়েছে। সুতরাং আমরা এখান থেকে কি পেলাম? সুতরাং আমরা এখান থেকে পেলাম যে কৃতকার্য একটি স্কেলার রাশি। আমরা পেয়ে গেলাম যে কৃতকার্য একটি স্কেলার রাশি। নেক্সট আমরা দেখব যে কৃতকার্যের কি কি একক রয়েছে। কৃতকার্যের কি কি একক রয়েছে? তো যে কোনো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি পড়ার সময় যদি তার ইউনিট বা একক দেওয়া থাকে, তাহলে ইউনিট বা একক জানাটা খুবই জরুরি, কারণ এই ইউনিট বা একক থেকে পরীক্ষায় 1 থেকে 2টো কোশ্চেন অবশ্যই থাকে। সে যে কোনো পরীক্ষায় থাকে, ক্লাসের পরীক্ষাও থাকতে পারে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও থাকতে পারে। তো এককগুলো আমরা দেখব। একক বলতে আমরা জেনারেলি দুটো এককে বুঝবো, একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই। তো এখানে দুটো একক জানা রাখা দরকার। তবে কারো যদি দুটো একক মনে রাখতে অসুবিধা হয়, সে সিম্পলি এসআই এককটা জেনে রাখবে, কারণ মূলত এসআই এককটাই হচ্ছে আমাদের বেশি দরকার হয়। তবে এক্ষেত্রে অর্থাৎ ক্লাস 9-এর ক্ষেত্রে তোমাদের এই সিজিএস আর এসআই দুটো এককই জানতে হবে। তার কারণটা কি সেটা আমরা পরে দেখাচ্ছি। 1 নম্বর, কৃতকার্যের এসআই এককটা কি? কৃতকার্যের এসআই এককটা হচ্ছে জুল। এই জুলের আর একটা নাম আছে, যেটা আমি লিখে দিয়েছি যে 1 জুল সমান 1 নিউটন ইন্টু মিটার। অর্থাৎ নিউটন মিটার এর আর একটা নামই হচ্ছে জুল। নিউটন মিটার তার আর একটা নামই হচ্ছে কত? জুল। এবারে সিজিএস পদ্ধতিতে আর একটা একক রয়েছে। সিজিএস পদ্ধতিতে আর একটা এককের নাম হচ্ছে আর্গ। এই আর্গের আর একটা একক হচ্ছে ডাইন ইন্টু সেন্টিমিটার। তাহলে কৃতকার্যের দুটি একক, একটা হচ্ছে এসআই একক আর একটা হচ্ছে সিজে একক। এসআই এককটা হচ্ছে জুল, যার আর একটা নাম হচ্ছে নিউটন মিটার, আর সিজেস এককটা হচ্ছে আর্ক, যার আর একটা নাম হচ্ছে ডাইন ইন্টু সেন্টিমিটার। তো এই দুটো একক খুবই মনে রাখবে। এখন এইখানে যদি কোশ্চেন আসে যে 1 জুল কাকে বলে বা 1 আর্ক কাকে বলে, তাহলে সেইটা তোমরা এই 1 জুল সমান যে 1 নিউটন ইন্টু 1 মিটার, এটা দেখেই বলতে পারবে। তাই আমি এই সংজ্ঞা দুটো আর আমার নোটসে উল্লেখ করিনি, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে। তো আমি তোমাদের বলে দিই যে কীভাবে তোমরা লিখতে পারবে। ধরো পরীক্ষায় কোশ্চেন এলো 1 জুল কাকে বলে, তাহলে সেটা লিখব যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ বা বলের প্রয়োগবিন্দুর সরণ 1 মিটার হয়, তাহলে বস্তুর দ্বারা কৃতকার্য কত হবে? 1 জুল। তাহলে সিম্পলি এরকমভাবে মনে রাখলে আর সংজ্ঞাটা মুখস্থ করার কোনো দরকার পড়ে না। একই রকমভাবে 1 আর্গের সংজ্ঞা যদি চাই, আমরা কিভাবে দেব? যে কোনো বস্তুর উপর 1 ডাইন বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দু সরণ অর্থাৎ বস্তুর সরণ 1 সেন্টিমিটার হয়, তাহলে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কত হবে? 1 আর্ক। এবারে আমরা কি দেখব? এবারে আমরা দেখব জুল ও আর্গের মধ্যে একটা সম্পর্ক। তো এই সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সম্পর্কটা প্রায় পরীক্ষায় 1 থেকে 2 নম্বরে থাকে। 1 নম্বরে থাকলে শর্ট প্রশ্ন থাকতে পারে, 2 নম্বরে থাকলে তোমাকে করে দেখাতে থাকতে পারে। তো আমি দেখিয়েছি কিভাবে, দেখো। প্রথমতে আসবো 1 জুল। 1 জুল সমান 1 জুলের সংজ্ঞাটা আমি এখানে দিয়ে দিয়েছি। সেটা কি? 1 জুল সমান 1 নিউটন ডট 1 মিটার। এখানে ডট বলতে হচ্ছে গুণিতক, অর্থাৎ 1 নিউটন ইন্টু 1 মিটার। তো এরপর আমরা কি দেখব? যে ভেঙে এটাকে আমি লিখে দিচ্ছি 1 নিউটন ইন্টু 1 মিটার। তারপরে কি দেখব? যে 1 নিউটনের মান কত। দেখো এই পার্টটা আমরা বল গতিতে দেখেছি। যখন এই বলের দুটো একক দেখেছিলাম, সিজিএস ও এসআই একক, তখন বলের সিজিএস একক ছিল ডাইন আর এসআই একক ছিল নিউটন। তখনই আমরা দেখেছিলাম যে 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটা আমরা এই ফিজিক্সের প্রথম দিকে পড়ে এসেছি বল গতি চ্যাপ্টারে। তাই এইটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। কোন জিনিসটা? যে 1 নিউটনের ভ্যালু যে 10⁵ ডাইন হয়, সেটাই আমরা এখানে লিখে দিয়েছি। এরপরে আসবো 1 মিটার। 1 মিটারকে যদি আমি সিজিএসে কনভার্ট করি, তাহলে কত আসবে? 100 সেন্টিমিটার লিখে দিয়েছি। এরপরে আমি কি করব? এখানে 10⁵ সেই কথাটার মানে হচ্ছে যে
একের পরে 5টা শূন্য, আর এখানে যে 100 রয়েছে 100কে আমরা লিখতে পারবো 10 স্কোয়ার হিসাবে। তাহলে এরপরে এই দুটোকে সূচকের নিয়মে যোগ করলে হয়ে যাবে দুটো পাওয়ার 5 + 2 যোগ করলে হয়ে যাবে 10⁷। তাহলে আমার এখন কথা আসবে 10⁷। এ বাকি পড়ে থাকলো কি, এইখানে পড়ে থাকলো ডাইন আর এখানে পড়ে থাকলো সেন্টিমিটার। এই দুটো পরস্পর এক জায়গায় লিখলাম। এখন ডাইন সেন্টিমিটার সমান কি হয়, আর্ক, যেটা আমি একটু আগেই দেখালাম তোমাদের। তাহলে এখন কি লিখতে পারবো, 10⁷ ডাইন সেমির জায়গায় বসিয়ে দেবো হচ্ছে আর্ক। অর্থাৎ 1 জুল সমান 10⁷ আর্ক। এটাই হচ্ছে আমাদের প্রয়োজনীয় সম্পর্ক। এরপরে একটা কোশ্চেন দেখো, এরপর আমরা দেখবো যে কৃতকার্য কয় প্রকার ও কী কী। হ্যাঁ, কৃতকার্য আবার বিভিন্ন রকমের হয়। মূলত কৃতকার্যকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে বলের দ্বারা কার্য, আর একটা হচ্ছে বল বিরুদ্ধে কার্য। অর্থাৎ একটা আমি বল দিলাম তার দ্বারা কার্য হলো, আর একটা আমি বল দিলাম কিন্তু বলের উল্টো দিকে কার্য হলো। অর্থাৎ যে কারণে বল দিলাম সেই কারণে হলো না, তার উল্টো কারণে হলো। এজন্য কার্যকে দুটো ভাগে ভাগ করা হয়, 1 নম্বর বলের দ্বারা কার্য, 2 নম্বর বলের বিরুদ্ধে কার্য। এরপর আমরা দেখব যে এই দুটো কার্যের সংজ্ঞা কি কি আছে। 1 নম্বর বলের দ্বারা কার্য। কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে যদি বলের প্রয়োগবিন্দু সরণ অর্থাৎ বস্তু সরণ, কারণ আমরা বস্তুর উপরে বল কেন দিই, বস্তুটাকে সরণ ঘটাবো বলে। সুতরাং বলের প্রয়োগবিন্দু সরণ বা বস্তু সরণ প্রযুক্ত বলের অভিমুখে হয়। কি জিনিসটা, ধরো সাপোজ এটা একটা ফুটবল, এইখানে কেউ একজন কিক মারলো ফুটবলটার উপরে, তাহলে ফুটবলটা সামনের দিকে এগিয়ে যাবে। এখন ব্যাপারটা হলো আমরা ফুটবলে কিক মারি ফুটবলটাকে কিন্তু সামনের দিকে পাঠানোর জন্য। যেহেতু আমরা ফুটবলটাকে পেছন থেকে কিক মেরেছি সামনের দিকে পাঠানোর জন্য এবং ফুটবলটাও লাফ দিয়ে সামনের দিকে গেল, সুতরাং আমরা যে অভিমুখে বলটা দিয়েছিলাম ফুটবলটা ঠিক সেই অভিমুখে কাজ করলো। সুতরাং এক্ষেত্রে কি বলা হবে, বলের দ্বারা কার্য। অথবা আর একটা এক্সাম্পল যদি দেওয়া যায় যে কোনো একটা বস্তুকে উপর থেকে আমি নিচের দিকে ফেলে দিলাম, তখন বস্তুটা কি হবে, অভিকর্ষ বলের টানে নিচের দিকে পড়বে। অর্থাৎ অভিকর্ষ বল বস্তুটার উপরে কাজ করবে নিচের দিকে এবং বস্তুটার সরণটাও হবে সেই অভিকর্ষ বলের অভিমুখী। অর্থাৎ এক্ষেত্রে আমরা বল যেদিকে দিচ্ছি সেদিকেই বস্তুটির সরণ ঘটছে বা বলের প্রয়োগবিন্দু সরণও সেদিকেই ঘটছে। তো এরকম কার্যকে কি বলা হবে, এরকম কার্যকে বলা হবে বলের দ্বারা কার্য বা একে অনেক সময় ধনাত্মক কার্যও বলে। উদাহরণ দেখো, আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি, তোমরা চাইলে এরকম 2-3টে উদাহরণও যোগ করতে পারো। উদাহরণ কি, যখন কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে তখন বস্তুর উপর অভিকর্ষ বল ক্রিয়া করে, কিন্তু বস্তুটির সরণ কি হয়, নিচের দিকে, অর্থাৎ অভিকর্ষ উপমুখী হয়। অর্থাৎ কোনো একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন সেটা অভিকর্ষ বলের টানে নিচের দিকে যায়। তাহলে কি হচ্ছে, বস্তুর উপরে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে অভিকর্ষ বল, সে বস্তুটাকে টানছে নিচের দিকে আর বস্তুটাও যাচ্ছে সেই নিচেরই দিকে, অর্থাৎ অভিকর্ষ বলের অভিমুখেই যাচ্ছে। তাই এরকম কার্যকে বলা হবে ধনাত্মক কার্য বা বলের দ্বারা কার্য। এরপর আমরা কি দেখব, যে বলের বিরুদ্ধে কার্য। এবারে দেখব কি উল্টো ব্যাপার, আমি কোনো একটা বস্তুর উপরে বল দিলাম যে অভিমুখে যাওয়ার জন্য, কিন্তু বস্তুটা তার ঠিক উল্টো অভিমুখে গেল। অর্থাৎ আমি দিলাম একটা ডিরেকশানে বা এক অভিমুখে, কিন্তু কাজটা হলো অন্য অভিমুখে বা সরণটা হলো অন্য অভিমুখে। তো এরকম কার্যকে বলা হবে বলের বিরুদ্ধে কার্য। তাই বলের দ্বারা কার্যকে যদি ধনাত্মক বা প্লাস ধরা হয়, বলের বিরুদ্ধে কার্যকে ঋণাত্মক বা মাইনাস ধরা হয়। উদাহরণটা কি, মাটির উপর পড়ে থাকা একটা ইটকে উপরের দিকে তুললে ইটটির উপর অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে, কিন্তু ইটটির সরণ উপরের দিকে, অর্থাৎ অভিকর্ষ বলের বিরুদ্ধে হয়। দেখো, কোনো একটা জিনিস যখন আমরা নিচ থেকে উপর দিকে তুলি তখন আমাদের পরিশ্রম হয়, আমাদের ব্যথা লাগে। তার মূল কারণ হচ্ছে কি, যখন একটা বস্তুকে আমরা নিচ থেকে উপরের দিকে তুলছি তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কিন্তু তুলছি। কারণ বস্তুটা যখন নিচের দিকে ছিল বা বস্তুটা যখন আমরা তুলছি সেই অবস্থায় বস্তুটার ওপর অভিকর্ষ বল উপর থেকে নিচের দিকে কাজ করছে, কিন্তু আমরা এই অভিকর্ষ বল কাটিয়ে বস্তুটাকে তুলছি উপরের দিকে, অর্থাৎ বস্তুটার সরণ হচ্ছে অভিকর্ষ বলের ঠিক উল্টো অভিমুখে। তো এরকম ক্ষেত্রে যে কার্যটা হচ্ছে সেটা অভিকর্ষ বলের বিরুদ্ধে হচ্ছে বা বলের বিরুদ্ধে হচ্ছে। তাই এরকম কার্যকে কি বলা হবে, বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য বা নেগেটিভ ওয়ার্ক। এবারে আমরা খুব দেখব খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কার্যহীন বল কাকে বলে। কথাটা শুনে বোঝা যাচ্ছে যে কার্যহীন বল অর্থাৎ যে বল কোনো রকমের কোনো কার্য করে না তাকে কার্যহীন বল বলে।
তো সোজা হিসাবে যদি কার্যহীন বলের সংজ্ঞা আমাদের চায়, তাহলে আমরা যদি বলি যে বল কোনো কার্য করে না তাকে কার্যহীন বল বলে। তবে এই সংজ্ঞাটা বললে সংজ্ঞাটা 30% ঠিক হবে, তো সায়েন্সের উপযোগী বা বিজ্ঞানের উপযোগী সংজ্ঞা এটা নয়। তাহলে বিজ্ঞানের উপযোগী বা আমাদের ফিজিক্সের উপযোগী সংজ্ঞাটা কেমন দিতে হবে, যে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে যদি বলের প্রয়োগবিন্দু সরণ প্রযুক্ত বলের অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকে, অর্থাৎ আমি কোনো একটা বস্তুর উপরে বল দিলাম আর বস্তুটা যেদিকে সরে গেল বা বস্তু যেটা সরণ হলো, এই দুটো অভিমুখ যদি পরস্পর লম্ব হয় তাহলে কি বলা হবে, যে প্রযুক্ত বল ওই অবস্থায় কোনো রকমের কোনো কার্য করবে না। তাই ওই অবস্থায় ওই বলকে বলা হবে কার্যহীন বল, কারণ ওই বলের দ্বারা কোনো কার্য হয়নি। যেমন একটা এক্সাম্পল হিসাবে আমি তোমাদের দেখিয়েছি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বৃত্তাকার কক্ষপথে। তো এই ঘুরে বেড়ানোর সময় সূর্য ও পৃথিবীর মধ্যে মহাকর্ষ বল কাজ করে, সেটা সেই মহাকর্ষ বলের অভিমুখ অলওয়েজ হয় সূর্যের কেন্দ্রের দিকে, কিন্তু পৃথিবীর অভিমুখ থাকে অলওয়েজ যে বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তের স্পর্শক বরাবর। অর্থাৎ যদি তোমাদের আমি ছবিটা দেখাই তাহলে এখানে দেখতে পাবে এই পার্টটা আমাদের সূর্য এবং এটাই হচ্ছে আমাদের পৃথিবী। এখন এই পৃথিবীর উপর সূর্যের মহাকর্ষ বল এইভাবে কাজ করছে, আর পৃথিবীর প্রবণতা আছে অলওয়েজ পৃথিবীর বৃত্তাকার কক্ষপথে স্পর্শক বরাবর বেরিয়ে যেতে। এই যে দুটো অভিমুখ, এই দুটো অভিমুখের মধ্যবর্তী কোণটা হচ্ছে কত, এই দুটো অভিমুখের মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাই এই অবস্থায় পৃথিবী উপর সূর্য কোনো রকমের কোনো কাজ করে না, তাই এই ক্ষেত্রে এই বলটার নাম হচ্ছে কার্যহীন বল। এরপরে দেখো আমি আর একটা এক্সাম্পল তোমাদের দেখিয়েছি, যে মনে করি একজন ব্যক্তি একটি বাক্স বা সুটকেস হাতে নিয়ে অনুভূমিক তলের উপরে হাঁটছে। এমন অবস্থায় সুটকেসটির সরণ অভিকর্ষ বলের সঙ্গে লম্বভাবে থাকায় এই অবস্থায় লোকটির দ্বারা কোনো কৃতকার্য হয় না। তো ওটা যদি আমি তোমায় দেখাই তাহলে কি দেখাতে পারবো, মনে করি এটা একটা সুটকেস, এটা তার হ্যান্ডেল, আর লোকটা এখানে ধরে আছে সুটকেসটাকে, এটা লোকটার হাত। এবার লোকটা যদি সুটকেস নিয়ে হাঁটতে থাকে তাহলে সুটকেসটা সরণ কোন দিকে হবে, এই বরাবর হবে, অর্থাৎ সামনের দিকে। কিন্তু সুটকেসটার যে ওজন বা সুটকেসটার যে ওয়েট, সেই ওয়েটটা কোন দিকে কাজ করবে, অলওয়েজ নিচের দিকে। এক্ষেত্রে সুটকেসের ওয়েটটাই হচ্ছে সুটকেসের উপরে ক্রিয়াশীল বল, বা পৃথিবীর অভিকর্ষ বলটাই হচ্ছে এক্ষেত্রে সুটকেসের ওজন। তাই সুটকেসের উপরে যে বল কাজ করছে সেটা কাজ করছে নিচের দিকে, মানে ডব্লিউ, কিন্তু সুটকেসের সরণ ডি সেটা হচ্ছে কথা সামনের দিকে। এখন এই দুটো সরণের অভিমুখ দেখো পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি কোণ করে আছে। সুতরাং এই অবস্থাতেও কোনো কাজ হবে না। সুতরাং এক ব্যক্তি যদি আমাদের একটা সুটকেস বা বাক্স হাতে নিয়ে অনুভূমিক তলের উপর দিয়ে হনহনিয়ে হাঁটতে থাকে, তাহলে এই অবস্থায় লোকটি সুটকেসটির উপর কোনো রকমের কোনো কার্য করছে না। এক্ষেত্রে যে বলটা প্রয়োগ করছে সেই বলটা হচ্ছে কার্যহীন বল। তো এছাড়াও কার্যহীন বলের আর একটা সংজ্ঞা এবং আর একটা উদাহরণ দেওয়া যায়, সেটা আমি তোমাদের বলি। ধরো কোনো একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করলে, কিন্তু বলের প্রয়োগ বিন্দুর কোনো রকমের কোনো সরণ হলো না, যেটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম একেবারে, যে কখন কার্য হবে আর কখন কার্য হবে না। ধরো এইটা একটা আমাদের দেওয়াল, এই দেওয়ালের উপরে তুমি প্রেসার দিচ্ছ, প্রেসার দিলে তুমি সারাদিনও হাত দিয়ে প্রেসার দাও তাহলেও দেওয়াল 1 সেন্টিমিটারও এদিক ওদিক সরবে না। তাহলে তুমি সারাদিন ধরে যে প্রেসার দিলে দেওয়ালের উপরে, কিন্তু তার নিট ফল অর্থাৎ সরণ কত হলো তার জন্য 0, অর্থাৎ তোমার সারাদিনের দেওয়া বলটা এক্ষেত্রে বেকার গেল, কারণ তুমি সারাদিন দিয়েও দেওয়ালটার একটুও সরণ ঘটাতে পারোনি। তাই তোমার দেওয়া সারাদিনের এই বলটাই হচ্ছে কি কার্যহীন বল, কারণ তুমি বল দেওয়ার পরে কোনো রকমের কোনো কার্য হয়নি। যদি কার্য হতো তাহলে দেওয়ালটা একটুখানি সরে যেত। যেহেতু এক্ষেত্রে দেওয়ালটার কোনো মুভমেন্ট হয়নি, তাই তোমার দেওয়া বলটা কি হবে, আমাদের কার্যহীন বল। এবারে আমরা দেখব যে একটা অঙ্ক, এক্ষুনি যে দেখলাম আমরা কৃতকার্যের, তার একটা গাণিতিক সমস্যা বা একটা অঙ্ক দেখব আমরা, যে একটি বস্তুর উপরে 50 নিউটন বল প্রয়োগ করায় বস্তুর সরণ হলো 12 মিটার, এক্ষেত্রে কৃতকার্যের মান কত। তো এরকম ছোট ছোট শর্ট অঙ্ক বা গণিত তোমাদের পরীক্ষা থাকতে পারে 1 নম্বরের কি 2 নম্বরের। তো খুবই সোজা, শুধুমাত্র সূত্রটা মনে রাখলেই হবে। তো ফিজিক্সের অঙ্ক করার একটা বিশেষ ট্রিক হলো, প্রথমে অঙ্কটা ভালো করে পড়ে বুঝতে হবে যে কোন চ্যাপ্টার। যখন তুমি চ্যাপ্টার সম্বন্ধে কনফার্ম হয়ে গেলে তখন কি কি ভ্যালুগুলো দেওয়া আছে ওটা প্রথমে লিখতে হবে,
এরপর লেখার পরে দেখবে যে ভ্যালুগুলো দেওয়া আছে এইটা ওই চ্যাপ্টারের কোন সূত্রের মধ্যে পড়ে বা কোন ফর্মুলার মধ্যে পড়ে। যখন এখানে দেওয়া আছে 50 নিউটন বল, সুতরাং বল দেওয়া আছে, তাই আমি এখানে কি লিখেছি, প্রযুক্ত বল সমান 50 নিউটন। আর বস্তুর সরণ কি দেওয়া আছে, ডি 10 মিটার। এখন আমরা এতক্ষণ পর্যন্ত যতটা পড়লাম তার মধ্যে বল আর সরণ এইটাকে কাজে লাগিয়ে আমরা একটাই সূত্র দেখেছি, সেটা হচ্ছে কৃতকার্য সূত্র। অর্থাৎ এক্ষেত্রে কৃতকার্য ডব্লিউ সমান এফ ইন্টু ডি। এবার এফ আর ডির ভ্যালুটা বসিয়ে দিলে কত পাবো আমরা, 500 নিউটন মিটার বা 500 জুল। তো এই প্রসঙ্গে আমি আর একটা ব্যাপারে ক্লিয়ার করে দিই, ফিজিক্সের অঙ্ক করার সময় তোমাদের অবভিয়াসলি যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো প্রত্যেকটা একই এককে আছে কিনা দেখতে হবে। অর্থাৎ দুটো একক সিজিএসে কিংবা দুটো মান এসআইতে আছে কিনা তোমাদের দেখতে হবে, না থাকলে হয় সিজিএস নাহলে এসআই, যে কোনো একটাই তোমায় কনভার্ট করে নিতে হবে। এখানে 50 নিউটন আর 12 মিটারের জায়গায় যদি 10 সেন্টিমিটার দিয়ে দিত তাহলে কিন্তু হতো না, তখন আমাদের এই 10 বা 12 সেন্টিমিটারকে আবার মিটারে কনভার্ট করতে হতো বা মিটারে রূপান্তরিত করতে হতো। যেহেতু এখানে আমাদের বলটা নিউটন এককে আর সরণটা মিটার এককে আছে, সুতরাং দুটোই এসআই এককে আছে, তার জন্য আমরা কোনো রকমের কোনো চেঞ্জ করিনি, শুধু মানটা বসিয়ে দিয়েছি এবং মানটা কত পেলাম আমরা, 500 জুল। অর্থাৎ এই অবস্থায় বস্তুর উপরে কি পরিমাণ কার্য হয়েছে, 500 জুল কার্য হয়েছে বস্তুর দ্বারা। নেক্সট, এরপরে আমরা কি দেখব, ক্ষমতা কাকে বলে। ক্ষমতাটা এসছে ঠিক কৃতকার্য থেকে, পরপর রিলেট করে আছে, তাই একটু যদি তোমরা বুদ্ধি করে পড়ো তাহলে মুখস্থ করার আর কোনো রকমের দরকার পড়বে না। ক্ষমতা কাকে বলে, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। অর্থাৎ কত সময়ে তুমি কত কার্য করলে, ধরো তুমি 5 ঘন্টা সময় ধরে কার্য করলে 10 জুল, তাহলে তোমার কৃতকার্য হবে এই 10 জুল বাই 5 ঘন্টা। অর্থাৎ তুমি কি পরিমাণ কার্য করেছো আর কত সময় লেগেছে, এই দুটোর যদি অনুপাত বের করো বা কৃতকার্যকে সময় দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি পাবে, তাহলেই পেয়ে যাবে তুমি ক্ষমতা। এবারে ক্ষমতার গাণিতিক রূপ কি, ক্ষমতার গাণিতিক রূপ হচ্ছে যদি কোনো মানুষ বা যন্ত্র, দেখো কৃতকার্য শুধু মানুষ নয় যন্ত্র দ্বারাও কাজ করা যায়, তাই এক্ষেত্রে আমি লিখেছি যদি কোনো মানুষ বা যন্ত্র টি সময়ে ডব্লিউ পরিমাণ কাজ করে, তাহলে মানুষ বা যন্ত্রটির ক্ষমতা হবে পি সমান ডব্লিউ বাই টি। এক্ষেত্রে পিটা হচ্ছে আমাদের ক্ষমতা, তা পিটা কোত্থেকে এসছে, যে আমরা দেখেছিলাম যে ক্ষমতার যেটা ইংরেজি শব্দ সেটা হচ্ছে পাওয়ার, এই পাওয়ারের ফার্স্ট টার্ম থেকেই ক্ষমতার যে সিম্বল বা ক্ষমতার যে চিহ্ন সেটা কি লেখা হয়েছে, ক্ষমতার চিহ্নটা হচ্ছে পি। এটা তোমাদের অবভিয়াসলি মনে রাখতে হবে যে ক্ষমতার চিহ্নটা হচ্ছে পি বা পাওয়ার থেকে এসছে আমাদের। এরপরে আসবো, যেহেতু ক্ষমতা আমরা পড়লাম তাই ক্ষমতা কী রাশি এটা আমরা অবশ্যই দেখতে হবে। এখন এখানে পাবো যে কার্য একটি স্কেলার রাশি আর সময়তে একটি স্কেলার রাশি। এবারে দুটো স্কেলার রাশির ভাগফল অবশ্যই কী হবে, একটি স্কেলার রাশি হবে। সুতরাং ক্ষমতা সমান যে কৃতকার্য বাই সময়, এখন কৃতকার্য স্কেলার আর সময় স্কেলার রাশি হওয়ার জন্য আমাদের ক্ষমতা একটি কী হবে, ক্ষমতাও একটি হবে স্কেলার রাশি। এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা দেখব যে ক্ষমতার একক। যেহেতু আমরা ক্ষমতা পড়েছি তাই এককটা আমাদের অবশ্যই দেখতে হবে। ক্ষমতারও দুটো একক আছে, একটা সিজিএস একক আর একটা হচ্ছে এসআই একক। সিজে এককটা কি, সিজিএস এককটা হচ্ছে আর্ক পার সেকেন্ড, এখানে পার বা এইভাবে লেখা হয়েছে, এটা মনে হচ্ছে বাই বা পার, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1 আর্ক, এই জন্য বলা হচ্ছে আর্ক পার সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে কত হবে, এসআই পদ্ধতিতে হবে জুল পার সেকেন্ড। অর্থাৎ যদি আমরা এখানে সংজ্ঞা দিতে চাই, 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে বলা হবে কত, 1 জুল পার সেকেন্ড, এরকমভাবে। এখন এই যে জুল পার সেকেন্ড এর আর একটা নাম আছে, অর্থাৎ ব্যবহারিক নাম আছে, যে নামে জুল পার সেকেন্ড বেশি পরিমাণে প্রচলিত, তার নাম হচ্ছে কি ওয়াট। অর্থাৎ জুল পার সেকেন্ডকে আর একটা বিশেষ নামে আমরা চিনি, সেটা হচ্ছে ওয়াট। এই ওয়াট আমরা মূলত বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষমতা প্রকাশ করার কাজে ব্যবহার করি। বাড়িতে যা টিউব, ফ্যান বা বাল্ব যা কিছু আছে তা যদি তোমরা একটু পরীক্ষা করে দেখো, দেখবে ওর গায়ে লেখা থাকে 10 ওয়াট, 20 ওয়াট কিংবা 100 ওয়াট, এরকমভাবে লেখা থাকে। এইগুলো অ্যাকচুয়ালি ওই বাল্ব বা ওই ফ্যান বা ওই ইলেকট্রিক যন্ত্রটার ক্ষমতা বোঝাচ্ছে। তাই লেখা আছে দেখো, জুল পার সেকেন্ডের আরেকটি নাম ওয়াট, এটি বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা প্রকাশ করতে ব্যবহৃত হয়, এটি ক্ষমতার একটি ব্যবহারিক একক। এছাড়াও ক্ষমতার আর একটি ব্যবহারিক একক রয়েছে, সেটা হচ্ছে কত, অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। এবার এই অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ারটা অ্যাকচুয়ালি এসছে
এফপিএস পদ্ধতি থেকে। তো এফপিএস পদ্ধতিতে বাকি কোনো রাশি মেজারমেন্ট করা হয় না, শুধু ক্ষমতার একটা একককেই আমরা দেখব যে এফপিএস পদ্ধতিতে মেজারমেন্ট করা হয়েছে। তো এফপিএস পদ্ধতিতে ক্ষমতার যে একক হয় সেটা হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। এটাও আমাদের একটা বৈদ্যুতিক যন্ত্রের কাজে লাগে, সেটা হচ্ছে বৈদ্যুতিক মোটর। বৈদ্যুতিক মোটরের ক্ষমতা বলা হয় আমাদের এই অশ্ব ক্ষমতা দিয়ে। সেটা কি? এবারে নেক্সট কোশ্চেনটা আমাদের আছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার কাকে বলে। তো সেটা কি জিনিস, যে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে অভিকর্ষের বিরুদ্ধে খাড়াভাবে 1 ফুট ওপরে তুলতে যে পরিমাণ ক্ষমতার প্রয়োজন হয় তাকে হর্স পাওয়ার বলে। তাহলে হর্স পাওয়ার কী জিনিস, যে এটা যেহেতু এফপিএস পদ্ধতিতে তাই এককগুলো এফপিএস এর অনুযায়ী আসবে। এফপিএস এর একক হলে ভরের একক পাউন্ড, আর দৈর্ঘ্য একক ফুট এবং সময়ের একক সেকেন্ড হবে, কারণ এফপিএস, এফটা ফুট, পিটা পাউন্ড, এসটা সেকেন্ড। তাই এই পদ্ধতিতে যে এককগুলো ব্যবহার হবে সেগুলো পাউন্ড, ফুট আর সেকেন্ডই হবে। এখন সংজ্ঞাটাতে কি বলেছে, যে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ড সময়ে খাড়াভাবে মানে সোজাসুজি, আঁকা ফাঁকা ভাবে নয়, সোজাসুজি তুলতে হবে উপরের দিকে, খাড়াভাবে উপরের দিকে তুলতে যে পরিমাণ যে পরিমাণ ক্ষমতার প্রয়োজন হয় তাকে বলা হবে 1 হর্স পাওয়ার। ঠিক আছে, এবারে তাহলে আমরা দেখব যে 1 হর্স পাওয়ারের সঙ্গে ওয়াটের কি সম্পর্ক আছে। এই সম্পর্কটা অনেক সময় পরীক্ষায় আসে, যে 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। কিন্তু এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমি বলে দিই, যে 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট এবং 1 মেগাওয়াট সমান হচ্ছে 10⁶ ওয়াট। অর্থাৎ কিলো থাকলে কথাটা হবে 1000 ওয়াট, আর মেগা থাকলে কথাটা হবে 10⁶ ওয়াট। তো এরপরে দেখব আমরা আরেকটা জিনিস, যেটা আমি নিচে লিখেছি, যে 1 কিলোওয়াটের সঙ্গে হর্স পাওয়ারের কী সম্পর্ক আছে। যে 1 কিলোওয়াটের সঙ্গে হর্স পাওয়ারের সম্পর্ক হলো 1 কিলোওয়াট সমান 1.34 হর্স পাওয়ার। তো এই দুটো প্রশ্ন পরীক্ষায় অনেক সময় শর্ট কোশ্চেন আকারে দেয়, এবং আমি আগেই বলেছি এই হর্স পাওয়ার ক্ষমতাটা বৈদ্যুতিক মোটরের গায়ে লেখা থাকে যে এই যন্ত্রের ক্ষমতা হচ্ছে এইটা। তো আজকে পড়াটা এই পর্যন্তই। এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই ক্ষমতার কিছু অঙ্ক এবং শক্তি, সেটা নেক্সট ভিডিওতে থাকবে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং পরের ভিডিওটার জন্য ওয়েট করো। এবং এই ভিডিওটার পিডিএফ তোমরা ডিসক্রিপশান বক্সে পাবে, চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো আমি এইখানে যতগুলো পার্ট বলেছি এগুলো হচ্ছে এই চ্যাপ্টার যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো এক্সামে আসে, বা যেই পার্টগুলো পড়লে মোটামুটি পুরো চ্যাপ্টার কভার হবে। এছাড়াও কেউ যদি বেশি কিছু পড়তে চাও তাহলে অবশ্যই টেক্সট বুক ফলো করতে পারো। তো এখনকার মতো এটাই, বাই।